প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন অ্যানাউন্সড হলো যে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালকে করোনা মানে কোভিডের জন্য ইউজ করা হবে, হোয়াট ওয়াজ দ্য রিঅ্যাকশন? প্রথমে একটা প্রাথমিক একটা ভয় সকলের মধ্যেই ছিল, ভয় ছিল, কিন্তু ভয়ের পাশাপাশি আবার দেখি না করে এই অ্যাটিটিউডটাও আমাদের প্রায় সকলেরই ছিল। একদম সকলের বলতে সংখ্যার হিসেবে সকলের না, কিন্তু যারা রয়ে গেছিলাম আমি অন্তত সেই সংখ্যাটার বলবো, তাদের কিন্তু সাথে সাথে এটাও ছিল যে ঠিক আছে, কারণ আমরা সারাক্ষণ পাশাপাশি নিজেরা এই কথাটা আলোচনা করে গেছি যে আমাদের যে ভয়টা লাগছে এই ভয়টা সব জায়গারই সব যে কোনো এই হেলথ ইনস্টিটিউশনেরই লাগবে, সেখানকার লোকজনদের লাগবে। সবাই যদি ভয় পিছিয়ে যায় তাহলে যারা অসুস্থ তারা যাবে। এইটা কিন্তু আমরা সারাক্ষণ পাশাপাশি ভেবে গেছি বা আমাদের ছেলে মেয়েদের ভাবিয়ে গেছি, এবং এই কথাটাই কিন্তু আমাদেরকে কাজে নেমে পড়বার জন্য উদ্বুদ্ধ করেছে। এই কথাটাই যে ঠিক এরকম ভাবে আমাদেরই বাড়ির কেউ, আমার পাশের বাড়ির কেউ, আমার এলাকার কেউ যখন অসুস্থ হবে, সবাই যদি একভাবে পিছিয়ে যায়, ভয় তো সকলেরই, প্রাণের ভয়, পরিবারের ভয়, তখন কি হবে? তখন তাহলে কি করা হবে? মানে ইট ওয়াজ এ জয়েন্ট ডিসিশন, মানে আপনারা কি সবাই মিটিং করলেন, গভর্নমেন্টকে জানালেন সেই ধরনের, নাকি ইট ওয়াজ ইয়েস মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট যে আমরা করব? হ্যাঁ, এটা একদম সত্যি কথা, আমাদের পক্ষ থেকে মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইট ওয়াজ দ্য ওয়ার্ড ইয়েস। আচ্ছা, সংক্রমণ নিয়ে তো আমাদের একটা ভয় থাকেই, তো অন্য ধরনের সংক্রমণ রোগ তো আছেই। যখন এইটাকে শুনলেন, ওয়াজ ইট সামথিং সেপারেট ফ্রম আদার, নাকি এটা নর্মাল ওই রকমই, আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই? মানে যে ধরনের পাবলিককে যেটা জানানো দরকার, এখনও তারা ভাবছেন ডেড বডিকে ছুলে করোনা ছড়িয়ে যাবে, অমুক হয়ে যাবে, সেইটা কাটাতে চাইছে। এইটা আমরা এটা নিজেরা বারবার আলোচনা করেছি যে আমাদের এখানে যে সমস্ত পেশেন্টরা আসে, টিউবারকুলোসিস, হেপাটাইটিস বি, এই ধরনের কেস তো আমাদের ছেলেমেয়েরা যারা সরাসরি ওয়ার্ডে কাজ করে তারা এই ধরনের কেস হ্যান্ডেল করেছে, এবং সেটাকে যখন তারা ওভারকাম করতে পেরেছে, তাহলে এটা কেন নয়? এটা কেন নয়? এটা সংক্রমণের মাত্রা বেশি, এটা যেমন, আর এখন তো প্রায় সবাই নেট ইউজ করে, টুকটাক খবর পড়ে, পেপার ছাড়াও সোশ্যাল মিডিয়া তো সকলেই প্রায় হ্যান্ডেল করে, মানে যারা অন্তত কাজকর্ম করছে। কাজে এটা সবাই, এইটা যেমন সংক্রমণের মাত্রা বেশি, তেমনি এটা যে মৃত্যু হার কম, এটাও তো সবাই দেখেছে। যার ফলে আমাদের কিন্তু সকলের মিলে এই হ্যাঁটায় আসতে, এইটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা, এই তথ্যটা কিন্তু আমরা পাশাপাশি সবসময় বলে গেছি যে হ্যাঁ, এটা যেমন সংক্রমণের হার বেশি, এটা কিন্তু মানে মৃত্যু হার কম। এটা এবার দাদাকে একটা প্রশ্ন করি, বলছি যেটা সবচেয়ে বড় প্রবলেম হলো আমার মতন লোকেরও, সেটা হচ্ছে আমরা রেগুলার কোনো হসপিটাল থেকে ফিডব্যাক পাইনি। মানে ধরুন চ্যানেলগুলো যাদেরকে ইচ্ছে তাদেরকে দেখিয়েছে, সেটা দেখা গেল বেসিক্যালি পলিটিক্যাল লিডারদেরকে দেখাচ্ছে, কিন্তু আমরা এই সময় ডক্টরদের ফিডব্যাক, নার্সদের ফিডব্যাক, একজন হসপিটালের এমপ্লয়ি ফিডব্যাক, যে তারা কীভাবে দেখছেন, কীভাবে হ্যান্ডেল করছেন রিকভারি রেট কি, তো আমরা কি এটা আশা করতে পারি যে এই মুহূর্ত থেকে, মানে আজকের থেকে কালকের থেকে একটা রেগুলার ফিডব্যাক যাতে হসপিটালগুলো থেকে পাই? কারণ শুধু তো শ্রমজীবী না, আপনাদের আমি চিনি, আপনারা হয়তো ভিডিও করে পাঠিয়েও দেবেন, কিন্তু এই যে এত বড় বড় হাসপাতাল যেখান থেকে একটাও ইনফরমেশন বেরোচ্ছে না, যার জন্য সাধারণ মানুষ অন্ধকারেই আছে আমি ধরে নিচ্ছি, এটা কি হওয়ার সম্ভাবনা জাগে? হতে পারে কি? আপনার কি মনে হয়? মানে একটা হসপিটালে থেকে ধরুন কারোর উপরে দায়িত্ব দেওয়া হলো যে সন্ধেবেলা তুমি পুরো হসপিটালের রিপোর্ট করে একটা চ্যানেলকে, ধরুন ভাবনা মুখেই যদি বলি যে ওনাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও ভিডিওটা, তাহলে যদি 20টা হসপিটাল থেকে নিউজ আসে না ভালো, এটাতে ভয় পাবার কিচ্ছু নেই, তাহলে মানুষের থেকে ভয়টা কেটে যায়। এটা কি হতে পারে? হতে পারে, কিন্তু এটা পুরোটাই তো বেশিরভাগটাই সরকারি প্রোটোকল আছে, সেই প্রোটোকলের অনুযায়ী আমাদের চলতে হচ্ছে পুরোটা। আচ্ছা, পেশেন্ট সম্পর্কে ইনফরমেশন সেটা সরকারি ডাক্তাররাই দেবেন। আচ্ছা, এবং ইন্ডিভিজুয়ালি আপনি আমার ফ্রেন্ড হতে পারেন বা অন্য কেউ রিলেটিভ হতে পারেন, তার সম্পর্কে ইনফরমেশন ওরকমভাবে আমরা দিতে পারবো না। ওকে ওকে, গৌতম দা এইটার উপরে যদি আপনি একটু লাইটটা দেন। এটা বিষয়টা প্রত্যেক দিন আমাদের হুগলি জেলায় জানিয়ে দিই, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেক দিন বুলেটিন দেয়, সেটা সমস্ত রেজিস্টার্ড সংবাদপত্রের কাছেই পাঠিয়ে দেয়। আচ্ছা, প্রত্যেক দিনের বুলেটিনে তারা পেয়ে যান কোথায় কতজন সেই দিন আক্রান্ত হলেন, কতজন সুস্থ হলেন, কতজন মারা গেলেন, এটা দেখবেন নিয়মিত খবরের কাগজেও প্রতিদিন দেবে। ফলে তো এটা দেওয়া হয় না, সেটা নয়। সেটা এখন
দেখুন, পেশেন্টদের ইন্টারভিউ হ্যাঁ। বা পেশেন্টদের ছবি দেওয়ার কতগুলো বিপদ আছে। হ্যাঁ। বিপদ, যেটা বড় বিপদ, সেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী। আমাদের সোসাইটিতে একটা কুশিক্ষার বহমান স্রোত আছে। কুশিক্ষা বিভিন্ন সেটাকেই কাটানোর চেষ্টা। কুশিক্ষা বিভিন্ন সময় মানুষকেই আক্রমণ করে, মানুষের উপকার করার নামে মানুষকে আক্রমণ করে, মানুষই আক্রান্ত হয়। সেইটা আটকানোর জন্য এরকম ইন্ডিভিজুয়ালের নাম ধাম প্রকাশ করাটা উচিত বলে আমরাও মনে করি। কিন্তু গ্রামের লোকেদের কিছু বলতে চাইবেন যে এটা ভয়ের কিছু না, মানে 6 ফুট ডিস্টেন্স রাখা, মুখে মাস্ক পরা? না, ভয়ের কিছু না, কিন্তু সতর্কতাও থাকতে হবে। হ্যাঁ, অসতর্কতা দিয়ে এটাকে আটকানো যাবে না। যাবে, সতর্ক হতে হবে। আবার ভয় পেলেও চলবে না, ভয় পেলে অন্য রোগ ডেকে আনবে, মানসিক সমস্যা তৈরি। বিষয়টা ভয়ের নয়, বিষয়টা শুধুমাত্র সতর্কতা। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের থেকে জানতে চাইবো, খাবার দাবার, এটা নিয়ে একটু কনফিউশন আছে। আলাদা কিছু কি, মানে এই যে ইমিউনিটি বাড়ানো, নর্মাল কোর্সে যে আমরা খাবার খাই তাতে যে ইমিউনিটি আছে, এর বাদে কি কিছু, মানে ফল, ভিটামিন ট্যাবলেটস, এগুলোকে নিয়ে কি কিছু বলার আছে? আসলে তৃতীয় বিশ্বের একটা বড় সমস্যা হচ্ছে খাদ্য সমস্যা। একদম। যেখানে বেশিরভাগ মানুষ পেট ভরে দুবেলা খেতে পায় না, সেখানে ইমিউনিটি বাড়ানোর জন্য কী খাবার সাজেস্ট করে? ঠিক। দ্বিতীয় জায়গায় যেটা, এই অসুখটা একেবারেই নতুন, এটা নিয়ে কোথাও কেউ কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারে। তো যে বিষয়টা নিয়ে কেউ স্থির সিদ্ধান্তে আসতে পারেনি, সেই বিষয়ে কি সাজেস্ট আপনাকে বলবেন? কারণ অনেকেই ইমিউনিটি বলে অনেক ওষুধও বিক্রি করে দিচ্ছেন। তৃতীয় জায়গা যেটা, এটা আমাদের একটা সামাজিক ধারা, যখন যেটা আসে, তখন যখন প্রথম ইলেকট্রিক এলো তখন ইলেকট্রিকে কোশ্চেন বিচার, বা যখন কম্পিউটার এলো তখন কম্পিউটারে ভাগ্য গণনা। হ্যাঁ, এখনো তেমনি সমস্ত কোম্পানিগুলোই চাইছে ইমিউনিটি কি করে বাড়ানো হবে, ওইটা খেলেও হয়, বা আমার প্রোডাক্ট মাখলে ইমিউনিটি বাড়বে। এর সঙ্গে এই কোভিডের কোনো সম্পর্ক নেই বলে আমরা মনে করি, বা আমি মনে করি। ঠিক আছে। তো সুষম খাবার, সহজপাচ্য খাবার এবং জল জাতীয় খাবার, যেটা যে কোনো ভাইরাল সমস্যাতেই, যেটা ভাইরাল ফিভার বা যে কোনো ভাইরাল অসুস্থতাতেই যেটা দরকার, সেটা হচ্ছে সুষম খাবার, পুষ্টিকর খাবার এবং জলীয় খাবার বেশি করে এখানে তাই খেতে হবে। আচ্ছা, হ্যাঁ। গৌতম দা, একটা বিষয় বিশালভাবে উঠে আসছে প্রশ্নে, এইগুলো তো গেল, এগুলো আপনারা টেক কেয়ার করে নেবেন, আপনাদের সঙ্গে কথা বলে আমরা সবাইকে জানিয়ে দিতে পারবো। কিন্তু বেশিরভাগ জায়গায় মানুষ চাকরি হারিয়েছেন, তারা পথও খুঁজে পাচ্ছেন না, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেও না। তো কমিউনিটি কিচেন টু কমিউনিটি অ্যাবসলিউট ডেভেলপমেন্ট, শ্রমজীবী হাসপাতাল যেমন মানুষের থেকে নিয়ে একটা বড় পথ দেখিয়েছে, তো সাধারণ মানুষকে বলতে চাইবেন যে একবার উঠে দাঁড়ানোর সময়টাও এসছে। হ্যাঁ, এটা তো ঠিক, এটা একটা, এই সমস্যাটা তো একটা বিশ্বজোড়া সমস্যা। এই সমস্যার মোকাবিলা কিভাবে হবে, হ্যাঁ, সারা পৃথিবীর সংকট এটা একটা। বিশেষত মানুষের এই কাজ হারানো, দীর্ঘ লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বাধ্য হওয়া। এখন একটা মানুষের কাজ ছিল না বলেই সে বাইরে গেছিলো কাজ করতে, আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে, তারপর কি হবে, কিভাবে চলবে? তো আমার বিশ্বাস, মানুষ তার নিজের শক্তিতেই, নিজের আত্মশক্তিতেই আবার ঘুরে দাঁড়াবে, মানুষ তার নিজের মতন করে আবার কাজ সৃষ্টি করবে। আমার বিশ্বাস আমাদের দেশের রাষ্ট্রশক্তিও সেই মানুষদের পাশে দাঁড়াবে যারা কাজ হারিয়েছে, যারা নানানভাবে, এমনি ধরুন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা লোকেরা বেশি সংকটে, তারা কিভাবে সার্ভাইভ করবেন, এটা নিয়ে একটা রাষ্ট্রীয় নীতি আশা করি তৈরি হবে এই লকডাউন পর্ব, এই কোভিড পর্ব মিটে গেলে। এগুলো সবই আশা, এগুলো সবই ভাবনা। কতটা হবে, কতটা না হবে, সময় বলবে। আমাদের এইটুকু সময় দিতে হবে, এইটুকু সময় অপেক্ষা করতে হবে। ঠিক ঠিক ঠিক। আমাদের যে কাজটুকু ছিল, আমাদের কাজটুকু এই হাসপাতাল প্রসঙ্গে, আমাদের হাসপাতাল, রাজ্য সরকার আমাদের এই হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেন 4 এপ্রিল। আজ পর্যন্ত প্রায় 582 জন রোগী এসেছেন। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, কোভিড পেশেন্টদের শারীরিক চিকিৎসার থেকেও মানসিক চিকিৎসার প্রয়োজন বেশি হচ্ছে। মানে আমি বলছি, একটা পেশেন্টকে আনন্দে রাখাটা কোভিড চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে যেন সবসময় মনে করে সে একটা সমাজেরই অঙ্গ। এখন কোভিড রোগ সম্পর্কে আমাদের যে ধারাবাহিক সামাজিক যে অশিক্ষা, কুশিক্ষা, তাতে করে একজন কোভিড রোগীকে যেভাবে
অপরাধী বানিয়ে দেওয়ার একটা ধারা চলছে। হ্যাঁ, হ্যাঁ। সে ধারাটা ছোট হোক বড় হোক, কিন্তু একটা ধারা আছে, কোভিড রুগী মানেই অপরাধী, হ্যাঁ, সে সমাজ বিচ্ছিন্ন, সেই সমাজ বিরোধী, তাকে দাগিয়ে দেয়। এমনকি শুধুমাত্র কোভিড রুগীদের নয়, কোভিড রুগীর বাড়ির লোকজন, আত্মীয় পরিজন, তাদেরও নানানভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরও বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, বা নানান রকমভাবে তাদের আপনার অত্যাচার করা হচ্ছে। শুধু ওখানেই শেষ নয়, কোভিড যারা চিকিৎসা করছেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, তারাও নানান হামলার মুখে পড়ছেন। আমাদেরও এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারাও অনেকে বাড়ি ফিরে নানান রকম সমস্যায় পড়েন, আমাদের জানান, আমরা প্রশাসনকে জানাই, যতদূর সম্ভব প্রশাসনের সাহায্য নিয়ে তাদের সেই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করি। কিন্তু বিষয়টা তো এরকম নয় কোভিড কেউ ইচ্ছে করে আক্রান্ত হচ্ছে, বিষয়টা তো এরকম নয় যে কোভিড তার অনিয়ন্ত্রিত কোনো জীবনযাপনের ফলে আসছে। এটা তো কারোর হাতে নেই, কে কখন আক্রান্ত হবেন কেউ জানে। এ তো যে কোনো মুহূর্তে যারা আজকে আক্রমণ করছেন, এই আক্রমণকারীরাও তো আক্রান্ত হতে পারে। হাসপাতালে যারা পরিষেবা দিচ্ছেন, তারা যদি পরিষেবা বন্ধ করে দেন, তারা যদি বলেন না আমরা চালাবো না, হাসপাতাল করবো না, আমাদের দরকার নেই, আমরাও বাড়িতে নিরাপদে থাকি, যারা এই হাসপাতালগুলোতে কাজ করছেন তাদেরও তো আত্মীয় পরিজন আছে। তো এই কুশিক্ষার বিরুদ্ধে একটা রাষ্ট্রকে উদ্যোগী যেমন হতে হবে, তেমন মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। কোভিডকে একটা ভয় দেখানো, কোভিডকে একটা বাতাবরণ তৈরি করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, এই জায়গাটা থেকে কোভিডকে বের করতে হবে। প্রথম কথা, এটা আমাদের সেটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা আমি যেটা প্রথমেই বলছিলাম, কোভিড রুগীদের যতদূর সম্ভব আনন্দে রাখা, প্রয়োজনে তাদের ছোট ছোট আবদার মেনে নেওয়া। অনেক সময় হয়তো দেখা যাবে সেই আবদারটা সাধারণ নিয়মের পরিপন্থী, কিন্তু আমাদের রুগীর স্বার্থে, তাকে সুস্থ করার স্বার্থে এই আবদারটা মেনে নেওয়াটা খুব জরুরি। আর তৃতীয় জায়গা যেটা আমাদের বলবার, দেখুন এই রোগে কিন্তু খরচ বাস্তবিকই খুব বেশি নয়। যদি কোনো অন্য অসুস্থতা না থাকে, যদি পেশেন্ট অন্যভাবে আক্রান্ত না হয়, তাহলে খুব সামান্য খরচেই এই রোগ সেরে যাওয়া উচিত, এবং যাচ্ছেও তাই। আমাদের এই হাসপাতাল থেকে যারা বেরোচ্ছেন, যদি অন্য সমস্যা না থাকে, তাহলে তাদের ওষুধপত্র খুব সামান্য অঙ্কেরই লাগে। হ্যাঁ, শুধুমাত্র তাদের পুষ্টিকর খাওয়া দাওয়া, তাদের আনন্দে থাকা, তারা আমাদেরকে আত্মীয় মনে করতে থাকা, তারা যেন মনে না করে তারা সমাজের বাইরে আছে, এই জায়গাটায় আমরা খুব জোর দিচ্ছি। প্রথম তো একটা প্রশ্ন করি যেটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে, যে আমাদের দেশেই দেখলাম প্রাইভেট হসপিটাল, স্পেশালি দিল্লি হরিয়ানারগুলো দেখলাম প্রচুর ফিস চার্জ করছে। তা তারা কি ভারতবাসী নন? যে ভারতবাসী তো এখন লড়াই করছে, এটা তো ওয়ার, এক ধরনের মেডিকেল ওয়ার। তো তারা এই সময় ওগুলোকে ছেড়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারলো না কেন? শুধু প্রফিটটা তাদের এইম হলো কেন? তারাও তো সার্ভিস দিতেই এসেছিলেন। আসলে এটা যেটা আমার মনে, এটা না করলেই সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমাদের সরকারকে, আমাদের রাষ্ট্রকেও আরও উদ্যোগী হতে হবে, আমাদের ফিস বেঁধে দিতে হবে। নানান জায়গায় শুনছি যে কোভিড রুগীদের নানানভাবে হেনস্থাও করা হয়, সেগুলোও কাম্য নয়, সেগুলোও হওয়া উচিত নয়, কিন্তু হচ্ছে। এখন সেগুলোকে আটকানো, মোকাবিলা করতে হবে। সেগুলোও হচ্ছে অনেকটা এই সামাজিক কুশিক্ষা থেকেই হচ্ছে। হ্যাঁ, মনে করছেন যারা এক শ্রেণীর লোক মনে করছেন আমরা সুযোগ পেয়েছি, আমরা বিত্তবান হব, আমরা আরও অর্থ রোজগার করব, সেই জায়গা থেকেও হচ্ছে। সেগুলো কাম্য নয়, হওয়া উচিত নয়। মেডিক্লেমের রোল, আমি ঠিক কোভিড পেশেন্টরা কি মেডিক্লেমে কভার্ড, এটা আমি এখনও বুঝতে পারলাম। দেখুন, মেডিক্লেম তো কভার্ড হওয়ার কথা নয়, কারণ মেডিক্লেম যখন করেছেন তখন তো কোভিড, অন্য রোগগুলো, তখন তো কোভিড রোগটাই ছিল না, একটা নতুন রোগ। তবে সদ্য একটা করোনা কবচ বলে একটা মেডিক্লেম এসেছে, সেখানে তারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করছে। এখন ইন্স্যুরেন্স তো কোনো সমস্যাই মেটাতে পারবে না। মেটাতে হবে আপনাকে জনস্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে, আমাদের সরকারি পরিকাঠামোকেও আরও ঢেলে সাজাতে হবে, উন্নত করতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। এখন মেডিক্লেম দিয়ে তো আর এটা মিটবে না। আর বলছি গৌতমদা, আমরা যেহেতু একটা সোসাইটিতে থাকি, আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় একটা রোল প্লে করে ক্লাব, এনজিও, হিউম্যান রাইট। আপনারা একটা এনজিও হিউম্যান রাইটের কাজটা করছেন, ক্লাবের ভূমিকা আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছে না। মানে ক্লাব এগিয়ে এসছে, খাওয়াচ্ছে, অনেক জায়গায় ক্লাব খাওয়াচ্ছে, কিন্তু এই যে ইকোনমিক্যাল হেলথ, পারে সবই। সমস্যা হচ্ছে এই যে অসুখটা, বিশেষ করে কোভিড, এমনভাবে মানুষের উপর এসে পড়েছে, মানুষ অনেকটাই দিশাহারা।
মানুষ বুঝতে পারছে না তার ঠিক কী করার আছে, কতটা করার আছে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। যার ফলে যেটা হচ্ছে একটা কী বলবো, একটা ফাঁক তৈরি হচ্ছে কোথাও। এখন এই ফাঁকটা ভরাট করার জন্যে আবার এই এনজিও বা আমাদের গণসংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, মানুষের কাছে যেতে হবে, মানুষকেও বোঝাতে হবে। এটা ছাড়া তো অন্য কোনো বিকল্প, কোনো পথও নেই, কোনো পথও নেই। বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে, যেমন আমি জানি শ্রীরামপুর নাগরিক উদ্যোগ বলে একটি শ্রীরামপুরের একটি সংগঠন দীর্ঘ লকডাউন পিরিয়ডে নানানভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কখনো ক্যান্সার রোগীদের ওষুধ পৌঁছে দিয়েছে, কখনো হাতের অসুস্থকে হাসপাতালে নিয়ে গেছে, বা জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিয়েছে। এরকম বহু সংগঠন, ছোটো ছোটো সংগঠন, বা আমাদের বইমেলা শ্রীরামপুরে RMS মাঠে কিছু যুবকের উদ্যোগে দীর্ঘদিন ধরে ওখানে খাবার খাওয়ানো চলছে। কিন্তু এই বিক্ষিপ্তভাবে অনেক কিছু হলেও খুব সাংগঠনিক, খুব মানে সংঘবদ্ধভাবে কোভিড মোকাবিলায় ঠিক কী করা উচিত, এই যে অকারণে ভিড় করা উচিত নয়। আমাকে মাস্কটা ব্যবহার করতে হবে, আমার অসুবিধে সত্ত্বেও আমাকে মাস্কটা ভিড়ের মধ্যে গেলে ব্যবহার করতে হবে। আমাকে দূরত্বটা বজায় রাখতে হবে, শারীরিক দূরত্বটা বজায় রাখতে হবে। এখন জমায়েতে আমি যাব না। এই ছোটো ছোটো কতগুলো সতর্কতা, আমাকে হাতটা ধুতে হবে, নিয়মিত খাবার আগে আমাকে হাতটা ধুতে হবে, আমাকে সম্ভব হলে বারবার হাত ধুয়ে ফেলতে হবে। এগুলোকে মেনটেন করতে হবে আমাদের মানুষের কাছে। আসলে এই প্যাটার্নটাও তো, এই যে আমাদের জীবন ধরনের প্যাটার্নটাও তো একটা নতুন প্যাটার্ন। এটার সঙ্গে তো আমরা কেউ পরিচিত ছিলাম না, আমাদের তো কারোর অভ্যাসের মধ্যে নেই। আমরা তো গলা জড়াজড়ি করে হাঁটতে বাঁচতেই অভ্যস্ত, বাজারে ভিড় করে মাছ কিনতেই অভ্যস্ত। এটা তো আমাদের একটা সোশ্যাল প্যাটার্ন। এখন এই প্যাটার্নটাকে থেকে একটু সরতে গেলে, একটু বদলাতে গেলে একটু সময় লাগবে, সেই সময়টা আমাদের দিতে হবে। আর আরেকটা বিষয়, কোভিড খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না, কিন্তু কোভিড চলে গেলেও আবার অন্য অসুখ যে আসবে না তা তো নয়, আবার অন্যরকমভাবে আসবে, আমাদের আবার লড়তে হবে, এবং এটা যুগে যুগে হয়েছে, চলছে। আচ্ছা গৌতম দা, আরেকটা শব্দ উঠে আসছে, কোমরবিডিটি। এটা বাংলা স্পেসিফিক মানেটা কি? কঠিন প্রশ্ন। মানে আমি কিভাবে ধরবো যে ক্যান্সার আছে, তার ডায়াবেটিস আছে, তার মানে বিভিন্ন রোগ আছে, আনুষঙ্গিক রোগে আক্রান্ত, আনুষঙ্গিক মারণ রোগে আক্রান্ত বলতে পারেন, বা আনুষঙ্গিক কোনো গুরুতর রোগে আক্রান্ত থাকলে তাকে কোমরবিডিটি আছে ধরে নেওয়া হয়। পাশাপাশি আরও কিছু অসুখ, যেমন ধরুন সে করোনা আক্রান্ত হলো, এবার সে করোনা আক্রান্ত হলো, তখন তার ক্ষেত্রে বিপদটা একটু বেড়ে যায়। তার মানে এই নয় যে ব্লাড সুগার থাকলেই বা অন্য কোনো রেনাল ফেলিওর থাকলেই বা অন্য কোনো সমস্যা থাকলে সে মারা যাবেনি, এমনটাও। যদি সে চিকিৎসা পায়, উপযুক্ত চিকিৎসা পায়, তাহলে সে কোভিড জয় করবে। বহু আমাদের এখানেই ভর্তি হয়েছে বহু রুগী যারা ইনসুলিন পেতেন, হ্যাঁ, তারা ভালো হয়ে বাড়ি গেছেন। হার্টের পেশেন্ট ভালো হয়ে বাড়ি গেছেন। আচ্ছা গৌতম দা, এমন কি হয়েছে যে কোনো পেশেন্ট নিজে ফোন করে বলেছে যে আই অ্যাম ফিলিং, মোহিত বাদে? না, বহু পেশেন্টই ফোন করেছে, বহু পেশেন্টই আমার পজিটিভ এসেছে, আমি কোথায় ভর্তি হব, কীভাবে ভর্তি হব, এটা বহু লোক জানতে চান। এটাও একটা সমস্যা। আসলে মানুষ অসুস্থ হলে কোথায় যাবেন, এটাও অনেক সময় বুঝে উঠতে পারছেন না। এগুলো আমাদের এই আপনাদের সংবাদ মাধ্যমেরই দায়িত্ব নিতে হবে। জেলায় কোথায় কোথায় কোভিড টেস্ট হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় যাব, হ্যাঁ, জেলায় বা রাজ্যে কার কাছে গেলে আমি সুরাহা পাবো, কোন হাসপাতালে ভর্তি হবে পেশেন্ট। কোভিড পজিটিভ হওয়ার আগে একরকম তার পদ্ধতি, কোভিড পজিটিভ হওয়ার পরে একরকম তার পদ্ধতি, কখন কোন স্টেজে আমি কোথায় কার সাথে যোগাযোগ করব, এগুলোর একটা বিস্তারিত প্রচার দরকার, মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা এইগুলো কি পোস্টারিং করে দেওয়া যায় যে অমুক জায়গায়? দেখুন, করা তো বহু কিছুই যায়, পোস্টারিং করার থেকেও এখন তো সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী, সোশ্যাল মিডিয়া হতে পারে বা এমনি মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, তারপরে ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত মিডিয়া দিয়ে এই প্রচারগুলো করা দরকার। একটা হেল্পলাইন আছে, আপনি ফোন করলেই হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করাটাও মানুষ খুব সহজেই করতে পারেন। তো এরকম আর কী কী মিডিয়া আছে, কিন্তু স্পেসিফিক করা, তার হেল্পলাইনে ফোন করে আপনি জানবেন উত্তরপাড়ায় বা শ্রীরামপুরে কেউ জ্বর হয়েছে, সে কোথায় যাবে, তার থেকে শ্রীরামপুরে কোথায় কোথায় হয়, এটা যদি শ্রীরামপুরে একটা প্রচার থাকে বা এটা যদি মিডিয়ায় একটা প্রচার থাকে, সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার থাকে, তাহলে মানুষের পক্ষে অনেক সহজ হয় যে আমার জ্বর হয়েছে, আমি ওয়ালস হাসপাতালে যাব, কি আমি উত্তরপাড়া জেনারেল হাসপাতালে যাব, কি চন্দননগর হাসপাতালে যাব, কোথায় যাব। শ্রীরামপুরে আর কোথায় কোথায় ট্রিটমেন্টটা হচ্ছে? ওয়ালস আর আপনাদেরটা পাবে? শ্রীরামপুরে ওয়ালসে হচ্ছে ফিভার ক্লিনিক আছে, ওদের ওখানে হচ্ছে আপনার জ্বর হলে বা পজিটিভ পেশেন্ট হলে আমাদের আপনাদের এখানে আসছে। তার মানে একমাত্র শ্রীরামপুরে বলতে পজিটিভ পেশেন্ট হলে এখানে ভর্তি হবে, হুগলি জেলার পেশেন্ট।
হুগলি জেলার বাইরের পেশেন্ট কিন্তু এখানে ভর্তি হবে না। সেখানেও আবার একটা এই যে যারা পজিটিভ হয়ে আসছেন তারা অনেকেই বেসরকারি বিভিন্ন ল্যাব থেকে পরীক্ষা করিয়ে আসছে। আচ্ছা সেখানে একটা SRF নম্বর, একটা সরকারের একটা ক্রমিক নাম্বার মতন তৈরি হয়েছে। এই SRF নাম্বারটা না হলে আমরা ভর্তি করতে পারবো, এটা একটা সরকারি নির্দেশ। সরকারি হাসপাতালে হলে ওই সরকারি হাসপাতালে পরীক্ষা হলে বা সরকারি কোনো পরিকাঠামোয় পরীক্ষা হলে, যেমন স্কুল অফ ট্রপিক্যাল বা মেডিকেল কলেজ বা PG, হ্যাঁ, বা নাইসেট, এগুলো জায়গায় পরীক্ষা হলে এগুলো তো সমস্যা নেই, আমরা ভর্তি নিই। কিন্তু যদি ধরুন কেউ অ্যাপোলোয় পরীক্ষা করলো, কেউ অন্য কোনো বড় নার্সিংহোমে গিয়ে পরীক্ষা করলো, সেক্ষেত্রে তাদের দেখে নেওয়া উচিত SRF ID তাদের দিচ্ছে কিনা। যেখানে পরীক্ষা হচ্ছে যারা পরীক্ষা করছে তাদের এটা দায়িত্ব SRF IDটা দিয়ে দেবে। এটা পেয়ে গেলে আমাদের এখানে ভর্তি হতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা না পেলে আমাদের এখানে ভর্তি হওয়ার কিছু সমস্যা, জটিলতা আছে। আচ্ছা, জেনারেলি আপনাদের এখন কি ফিলিং যে এটা মানে আর কতদিন? এটা দেখুন, এইটা কোনো ফিলিংয়ের ব্যাপার নয়, এটা কেউ জানে না, এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। হ্যাঁ, আমাদের এখানে যখন আমাদের কেন্দ্রীয় দল এসেছিলেন তখন তারাও বলেছিলেন এই লড়াই দীর্ঘকালীন লড়াই, কতদিনের লড়াই কেউ জানে না। তবু মনে হয়, তারপরেও মনে হয় হয়তো আর বেশি দিন নয়। এটা আমাদের একটা আশাবাদের জায়গা থেকে মনে হয়, কিন্তু সেই আশাবাদ এখন কতটা সফল হবে আমি তো জানি না। ভাবনামুখের পক্ষ থেকে আমি রয়েছি শ্রমজীবী হাসপাতালে। এইখানে শ্রীরামপুরের একমাত্র কোভিড যারা পজিটিভ তাদের টেস্টিং হচ্ছে, মানে তারা এখানে থাকছেন, তাদের রোগ সারিয়ে বাড়ি যাচ্ছেন। রেট অফ রিকভারি ইজ ভেরি হাই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে শুধু তো শ্রীরামপুর না, বিভিন্ন জায়গায় যারা এই রোগে পড়ছেন তাদের একটা অর্থনীতিরও লড়াই রয়েছে। সেই লড়াইটা লড়ার জন্য আমি সব ক্লাবকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ছোটোখাটো করে একটা ফান্ডিং প্রসেস করুন, যেটা অনলাইনেও ট্রান্সফার করতে পারবেন। তাই এক একটা টাউনে যদি অনেকগুলো ক্লাব মিলে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন, যেভাবে বড় বড় কর্পোরেটরা আসে, তাহলে প্রচুর মানুষ বেঁচে যান। আমি ভাবনামুখের পক্ষ থেকে এই অ্যাপিলটা আপনাদের কাছে রাখছি যে শ্রীরামপুরের 2 আগস্ট আমার বাড়িতে, আমি অ্যাড্রেসটা ডিসপ্লে করে দিচ্ছি, যে আপনারা আসুন, আমরা একটা জয়েন্ট ফোরাম শ্রীরামপুর থেকে শুরু করি, সেইটাকে মডেল করে যেন পুরো পৃথিবী করতে পারে, সেটা যেন আমরা করে দেখাতে পারি। আজকে শ্রমজীবী হাসপাতাল নিজের মধ্যেই একটা রিফর্মের কাজ করেছে, যে তারা যৌথ প্রয়াসে একটা হসপিটাল খোলা, একটা ব্লাড ব্যাঙ্ক খোলা, সেই কাজ তারা করেই যাচ্ছেন। তাহলে সাধারণ মানুষ যদি এই ফান্ডিং প্রসেসটাকে বজায় রাখতে পারেন নর্মাল প্রসেসে, মানে মাসে একটা দিন দিয়ে, তাহলেও অনেক কিছু চেঞ্জ আসতে পারে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি 2 আগস্ট বিকেল 4টের সময় চলে আসুন। ক্লাব থেকে একজন করে আসবেন, তাহলেই হবে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং রেখে, ফিজিক্যাল ডিস্টেন্স রেখে আমাদের আইডিয়াগুলো শেয়ার করে দেবো। আইডিয়ার মধ্যে প্রথম হচ্ছে ক্লাব ভিত্তিক চাঁদা তুলে আমরা সব ক্লাব মিলে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে আর্থিক সাহায্য করতে পারি, এবং সবকটা স্টেশন ভিত্তিক একটা করে যেন চ্যানেল খুলতে পারে, যারা শহরে কি কি সমস্যা হচ্ছে মেডিকেল এবং ইকোনমিক্যাল, সেই প্রবলেমগুলো যেন আমরা সমাধান দিতে পারি। শুধু তো করোনা পেশেন্ট নয়, ক্যান্সার পেশেন্টও তো প্রচুর আসছে, তো তাদেরকেও তো সাহায্য করতে হবে। আশা করি আপনাদেরকে এই লড়াইয়ে সঙ্গে পাবো। ধন্যবাদ। আমি তো আপনাকে প্রশ্নই করবো ভেবেছি যে আপনার ভয় করছে না? একদম না, এটাই জানতে চাই। প্রথমে দিন সাথে ভয় লেগেছিল, তারপরে একদম নর্মাল হয়ে গেছিল। আচ্ছা, একদম মানে ভয়ের আর কোনো ব্যাপার নেই তো? ব্যাপারই নয়, আমরা গ্লাস ছাড়া খালি মাস্কটা ইউজ করি, হাতের স্যানিটাইজারটা করি, আর হাত ধোয়া, হাত ধুই, মানে হাত যখনই খাবার খাবো বা কিছু খাবো হাতটা আমরা সবসময় ধুই। আর হাত মুখে যাচ্ছে না তো? না, হাত মুখে যাচ্ছে না, মানে ওটা হয়ে গেছে, মানে ওটা নিয়মে চলে এসেছে, ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে, অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ঠিক। আর এমনি ভয়ের কোনো কারণ নেই, যারা ভয় পাচ্ছে একদম ফুল কিন্তু ভয়ের কোনো কারণই নেই। সেই 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 ভয়ের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সন্দেহ আছে। সেই 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 মানে আপনি কোভিড পেশেন্টদের নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, হয়নি, তার মানে সত্যি তো ভয়ের কারণ নেই। এটাই তো মানুষদেরকে বোঝা দরকার। মানুষ পেট ভরে খাবার খাক, হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, মাস্কটা ইউজ করুক। এই যে মানুষ এতটা আতঙ্ক পেয়েছিল, এত ভয়, এটা কোনো কারণেই নেই। ঠিক। আমরা এখন একদম ক্যাজুয়াল হয়ে গেছি। আগে যেরকম হসপিটালে ছিলাম সেরকম আমরা ওয়ার্ডেও চলে যাচ্ছি, কোনো কিছু পেশেন্টের অসুবিধা হলে তাদেরকে দেখতে। বাহ বাহ বাহ। তার জন্য কোনো সমস্যা আমাদের আজ পর্যন্ত হয়নি। আর এতদিন চালু হয়েছে আমাদের কোনো সমস্যা হয়নি। ঠিক।